নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ৭১ সালে ভারত পাকিস্তানের যুদ্ধের আগে অনেকগুলো ঘটনা ঘটেছিল। বাংলাদেশে মানে তৎকালীন পূর্ব পাকিস্তানে খান সেনারা যে অত্যাচার চালাচ্ছেন সে সম্পর্কে বিশ্বের মানুষকে অবহিত করার দায়িত্ব নিয়েছিলেন ইন্দিরা গান্ধী। তিনি বিভিন্ন দেশে গিয়েছিলেন, আমেরিকায় গিয়েছিলেন, বিরোধী দলের নেতাদের পাঠিয়েছিলেন পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে সেখানকার রাষ্ট্রনায়কদের সঙ্গে কথা বলে খান সেনা কিভাবে পূর্ব পাকিস্তানে বাঙালিদের উপর অত্যাচার চালাচ্ছে সে সম্পর্কে সবিস্তারে জানাতে লাভ হয়েছিল। বিশ্ব জনমত তৈরি হয়েছিল। এমনকি জয়প্রকাশ নারায়ণের মতো ব্যক্তিত্বকেও ইন্দিরাজি পাঠিয়েছিলেন বিদেশে। কিসিঙ্গার নিক্সনের সঙ্গে নিজে দেখা করেছিলেন। কিসিঙ্গার মিসেস গান্ধী সম্পর্কে কটূক্তি করেছিলেন, 7 ফ্লিট পাঠানোর হুমকি দিয়েছিলেন। তারপরে রাশা ভারতের পাশে দাঁড়ায়, চুক্তি হয়, বঙ্গোপসাগরে 7 ফ্লিটের উপস্থিতি সত্ত্বেও পাকিস্তান ভারতের যুদ্ধে পাকিস্তানকে গোহারা হারায় ভারত এবং স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ তৈরি হয়। ৭২ সালের 10ই জানুয়ারি শেখ মুজিব 290 দিন পাকিস্তানে কারাগারে থাকার পর বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। তারপরের ঘটনা আপনারা জানেন, ইতিহাসে সবই আছে। আমি কেন বললাম বলুন তো? যে যে বিশ্ব জনমত গঠন যেটা মিসেস গান্ধী করেছিলেন, অর্থাৎ পাক সেনা, খান সেনা তৎকালীন পূর্ব পাকিস্তানে বাঙালিদের উপর যে অত্যাচার চালাচ্ছে সেটাকে বিশ্বাসযোগ্যভাবে দলিল দস্তাবেজ সহ বিশ্বের তাবর তাবর দেশের সামনে তুলে ধরে ভারতের অবস্থানকেই তিনি পোক্ত করেছিলেন। তাই ৭১-এর পাক ভারত যুদ্ধে বিশ্বের জনমত ইন্দিরা গান্ধীর সঙ্গেই ছিল। সেখান থেকেই আমার মনে হয় অতীতের দৃষ্টান্তকে সামনে রেখে সঙ্গপ্রধান মোহন ভাগবত নরেন্দ্র মোদীর সরকারকে অনুরোধ করেছেন যে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর যে অত্যাচার হচ্ছে, যে নিপীড়ন হচ্ছে, যেভাবে এথনিক ক্লিনজিং এর পথে হাঁটতে চলেছে বাংলাদেশের সরকার, তার বিরুদ্ধে বিশ্বে জনমত গঠন করা হোক। ভারত ইতিমধ্যেই সক্রিয় হয়েছে। আমেরিকার যে প্রশাসন দেখুন, যেটা 20 তারিখে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্পের, সেখানে FBI এর ডিরেক্টরও একজন ভারতীয় বংশোদ্ভূত, কাশ প্যাটেল। ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর তুলসী গাবার্ড, প্র্যাকটিসিং হিন্দু ইসকনের সহযোগী, রাডিক্যাল ইসলামের ভয়ঙ্কর বিরোধী। কাশ প্যাটেল রাম মন্দিরের পক্ষে সওয়াল করেছিলেন, বলেছিলেন যে এত বছরের অভিশাপ থেকে ভারতবর্ষ মুক্ত হচ্ছে, তখন আমেরিকান সংবাদ মাধ্যম কেন বিষয়টাকে অন্যভাবে দেখছে। তারপরে মাইক ওয়ালজ, যিনি ঘোষিত ভারতপন্থী, আফগানিস্তান থেকে আমেরিকা সেনা প্রত্যাহারের বিরোধী ছিলেন, রাডিক্যাল ইসলামের বিরোধী। ট্রাম্প প্রশাসনের যিনি নতুন বিদেশ সচিব হবেন তিনিও ভারতপন্থী এবং রাডিক্যাল ইসলামের বিরোধী। অর্থাৎ ভারত, ইউনূস সরকার যে বাংলাদেশের মাটি থেকে ধর্মীয় সংখ্যালঘুদের ভিটে মাটি ছাড়া করতে চাইছে, সেটা কিন্তু পশ্চিমী দুনিয়ার অনেক দেশের কাছে তুলে ধরেছে এবং পশ্চিমী বিশ্বে বিভিন্ন প্রভাবশালী সংবাদ মাধ্যমে ইউনূস সরকারের ভূমিকা এক্সপোজ হয়ে যাচ্ছে। সেটা টাইম ম্যাগাজিন বলুন, সেটা ইকোনমিক্স বলুন, বা অন্যান্য প্রভাবশালী সংবাদ মাধ্যম, তারা বলছে ইউনূস সরকার ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না, নিদারুণভাবে ব্যর্থ। আর ইউনূস সরকারটা হাস্যকর যুক্তি দিচ্ছে যে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা যে একবারও হয়নি তা নয়, কিন্তু সেটা ধর্মীয় কারণে নয়, রাজনৈতিক কারণে। তাদের ব্যাখ্যা হচ্ছে যে বাংলাদেশের হিন্দুরা মোটামুটি সবাই আওয়ামী লীগের সমর্থক, আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষের ক্ষোভ আছে, সেই ক্ষোভের অভিঘাত পড়েছে তাদের উপর, সেই জন্য তারা আক্রান্ত হয়েছেন। এখন প্রশ্ন হলো, রাজনৈতিক সংঘর্ষ হলে সেই সংঘর্ষকে প্রশমিত করার দায়িত্ব সরকারের।
কে কোন দল করবেন সেটা তার একান্ত নিজস্ব ব্যক্তিগত সিদ্ধান্ত। তাই আওয়ামী লীগকেও সমর্থন করেন এই অজুহাতে তার উপরে অত্যাচার করা যায় না। আসলে এগুলো লেম এক্সকিউজ। আর বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল, বিএনপি বলুন, জামাত বলুন, কেন ধর্মীয় সংখ্যালঘুরা তাদেরকে ভরসা করতে পারেননি, সেই উত্তর তাদেরকে দিতে হবে। এই যে 2004 সালের 21শে অগাস্ট শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা হয়েছিল, 24 জন মারা গিয়েছিলেন, 300 জনের উপর আহত হয়েছিলেন, তাদের মধ্যে অনেকে পঙ্গু হয়ে গেছে। তাহলে এই হামলা কারা চালিয়েছিল? বাংলাদেশের হাইকোর্ট যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদেরকে বেকসুর খালাস করে দিয়েছেন। এর মধ্যে খালেদা জিয়ার পুত্র তারেক রহমানও আছেন। তাহলে যারা মারা গেলেন, যারা পঙ্গু হয়ে গেলেন, যারা আহত হলেন, তারা কিন্তু বাংলাদেশের মাটিতে বিচার পেলেন না। তাই বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে বাংলাদেশে বিচার ব্যবস্থাকে প্রতিশোধ নেয়ার পন্থা হিসাবে ব্যবহার করছে অন্তর্বর্তী সরকার। ব্রিটিশ সাংসদরা তাদের বিদেশমন্ত্রী ডেভিড ল্যামির কাছে এই রিপোর্ট পাঠিয়ে বলেছেন কমনওয়েলথ এবং অন্যান্য সব জায়গাতে সরব হতে বাংলাদেশে ইউনূস সরকার পরিকল্পিতভাবে হিন্দু নিধন যজ্ঞে সামিল হয়েছে এবং বাইরে তারা সম্পূর্ণ অন্য ছবি দিচ্ছে। একের পর এক হিন্দু নির্যাতনের ঘটনা ঘটছে, হিন্দু মহিলাদের আক্রান্ত হচ্ছেন, তাদের সম্ভ্রম নিয়ে টানাটানি হচ্ছে, তারা শাঁখা পলা সিঁদুর পড়লেই তাদেরকে উত্ত্যক্ত করা হচ্ছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. মোবাইল ফোন চেক করা হচ্ছে র্যান্ডাম, ভারতের কারোর সঙ্গে কথা বলে কিনা। আর ইউনূস শোনাচ্ছেন শান্তির ললিত বাণী। ওগুলো ব্যর্থ পরিহাসে পরিণত হবে। ইউনূস, তোমার দিন বেশি দিন নয়, তুমি যেখানে ছিলে সেখানে তোমাকে পালাতে হবে, ছাড়া হবে না তোমাকে। সুদখোর ইউনূসকে ছাড়া হবে না, বাংলাদেশের মানুষ ছাড়বে না, আমাদের কোনো ভূমিকা নেই। যে অনাচার, যে অত্যাচার করছে ইউনূসের সরকার বাংলাদেশের মানুষের উপর, সেটা কহতব্য নয়। বাংলাদেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, বেসরকারি শিল্প প্রতিষ্ঠান বলেছে এই পরিস্থিতি যদি চলতে থাকে আগামী 25 বছর বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে না। সব থেকে উন্নয়নশীল অর্থনীতি হিসাবে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ নাম করেছিল। এখন সব অতীত, সব স্মৃতিতে পরিণত হয়েছে। ব্যবসা হচ্ছে না, বিদেশি বিনিয়োগ আসছে না, ডলারের ভান্ডার কমছে, আসবে কি করে? যেখানে প্রকাশ্যে মব লিঞ্চিং হচ্ছে, মব জাস্টিস হচ্ছে, চুরি ছিনতাই হচ্ছে, বিভিন্ন ছাত্ররা বিভিন্ন কলেজের মারামারিতে জড়িয়ে পড়ছেন, কলেজের সম্পত্তি লুটপাট হচ্ছে, পুলিশ সেনা দেখছে। অর্থাৎ তাদেরও কোনো কন্ট্রোল নেই, তারা কন্ট্রোল করতে চায়ও না। পুলিশ তো এখনো খুব শেকি, পুলিশ ভয় পাচ্ছে। আর সেনার কাজ তো নয় আইন শৃঙ্খলা পরিস্থিতি, তারা অ্যাসল্ট রাইফেল, ভারী জুতো, হাতে লাঠি নিয়ে কিভাবে এই মবকে সামলাবে? তাদের কাজ তো সম্পূর্ণ অন্য। অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সম্পূর্ণভাবে ব্যর্থ, দর্থহীন ভাষায়। এবং আর একটা জিনিস, IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক প্রেডিক্ট করেছে যে বাংলাদেশের বৃদ্ধি কমে যাবে 2% কাছাকাছি। খুব স্বাভাবিক, 2 লক্ষ কোটি টাকার সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে এই ছাত্র আন্দোলনের নামে তাণ্ডবে। যারা একসময় স্বপ্ন দেখেছিলেন যে শেখ হাসিনা চলে যাওয়ার পর বাংলাদেশ অন্যভাবে উন্নতির সড়কে হাঁটবেন, তারা এখন নিজের ভুল বুঝতে পেরেছেন। তারা ভাবছেন যে তাদেরকে বিপথে চালনা করেছিল জঙ্গি জিহাদিরা। এখন জঙ্গি জিহাদিরাই সামনে চলে এসছে। তাহলে হিন্দু নিধনযোগ্য বাংলাদেশে কমবে না, যতই ইউনূস আশ্বস্ত করুন, কমবে না। কারণ পরিকল্পনা করে করা হচ্ছে হিন্দু শূন্য করার কথা। 71 সালে যেখানে 23% ছিল, 2024 সেখানে 8%-এর কাছাকাছি হিন্দু। এই 8%কেও বাংলাদেশ থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা। এরকম চলতে থাকলে আর 20-25 বছর পরে বাংলাদেশে একজন হিন্দুও থাকবে না। এই প্রেক্ষিতে ভারত সরকারের দায়িত্ব আছে, সরসঙ্গ চালক সেটা মনে করিয়ে দিয়েছেন যে বিশ্ব জুড়ে ভারতকে বাংলাদেশে ঘটে চলা হিন্দু নির্যাতনের বিরুদ্ধে জনমত তৈরি করতে হবে। ভারতের যে এখন প্রভাব, ভারতের যে অর্থনৈতিক বিস্তার, ভারতের যে ডেমোক্রেটিক ডিভিডেন্ড,
ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, ভারতের পক্ষে এই কাজ করা মোটেই অসম্ভব নয়, বরঞ্চ খুবই সহজ। এবং সেক্ষেত্রে ভারত অনেকটাই সফল এখনো পর্যন্ত। যেভাবে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতনের বিরুদ্ধে সরব হয়েছেন, পৃথিবীর অন্যান্য দেশে সরব হচ্ছেন, ব্রিটেনের সংসদে সাংসদরা সরব হচ্ছেন, অর্থাৎ এই যে জনমত গঠন ইউনূস সরকারের ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়নের বিরুদ্ধে, সেটা অনেকাংশে সফল হয়েছে। আরও করতে হবে, আরও করতে হবে, এবং বাংলাদেশের ইউনূস সরকারকে এক্সপোজ করতে হবে, বিশ্বের কাছে এক্সপোজ করতে হবে। তারপরেও বাংলাদেশের জঙ্গি জিহাদিরা বলছেন যে চিকেন নেক আমরা আক্রমণ করে উত্তর পূর্বকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেব। স্লোগান উঠছে একটা একটা হিন্দু দল ধৈরা ধৈরা জবাই কর। আর ইউনূসের অন্তর্বর্তী সরকার একটা কোনো ব্যবস্থা নিচ্ছে না, বরঞ্চ এগুলোকে অস্বীকার করার প্রবণতা দেখা যাচ্ছে। বলছে ছোট ঘটনা, একটা একটা সনাতনী দল, একটা একটা ইস্কন দল ধৈরা ধৈরা জবাই কর, এই ধরনের কথা যখন হেফাজতে ইসলামের লোকজন বলছে, তখন ক্যামেরায় ছবি তোলা হচ্ছে, সেনা পুলিশ তাদেরকে নিরাপত্তা দিচ্ছে। এই ধরনের বিদ্বেষ, এই ধরনের ফতোয়া, এই ধরনের জবাই করার নিদান যারা দিচ্ছে, তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর সনাতনীরা বাংলাদেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে নিজেদের জীবন, সম্পত্তি, সম্ভ্রম কিভাবে রক্ষা করবেন সেই আতঙ্কে রাত্রি জাগরণ করছে। এই হচ্ছে ইউনূসের জঙ্গি সরকারের আসল চেহারা। এই চেহারাকে এক্সপোজ করতে হবে বিশ্বের কাছে। পরিস্থিতি 2024-এ যা 71 সালে তা ছিল না। 71 সালে বাইপোলার দুনিয়া ছিল, এখন মাল্টিপোলার। ভারত একটা সুপার পাওয়ার। এশিয়ায় ভারত চীনের প্রতিস্পর্ধী, সেটা আমেরিকাও জানে। তাই চীনকে ব্যালেন্স করার জন্য ভারতকে তাদের দরকার, এবং একই সঙ্গে ভারতের বিশাল বাজার। বাংলাদেশের লোকের খুব চীনা প্রীতি, জানেন। চীনারা সেখানকার উইগুরু মুসলিমদের সঙ্গে কি করে সেটা আপনারা সবাই জানেন, ট্যাপও করতে দেয় না। আর পাকিস্তান বাংলাদেশের নতুন মিত্র, রোজ সেক্টরিয়ান ভায়োলেন্স, জোর ওই পাকিস্তান তালিবানের সঙ্গে সেনাবাহিনীর লড়াই, বালুচ লিবারেশন আর্মির সঙ্গে সেনাবাহিনীর লড়াই, জাফর এক্সপ্রেসে বিস্ফোরণ, বালুচ লিবারেশন আর্মির মজিদ ব্রিগেড চীনা ন্যাশনালদের আক্রমণ করছে। বাংলাদেশের নতুন বন্ধু, এরা হচ্ছে বাংলাদেশের নতুন বন্ধু। তাহলে বাংলাদেশ সচেতনভাবে জঙ্গিশাইকে প্রশ্রয় দিচ্ছে। এবং দেখবেন এই দেশটার নাম যদি এরকম চলতে থাকে, ইউনূস যদি দায়িত্বে কিছুদিন থাকে, বাংলাদেশের জাতীয় সঙ্গীত তো বদল হবে, জাতীয় পতাকা বদল হবে, দেশের নাম বদল করে হবে ইসলামিক রিপাবলিক অফ ইস্ট পাকিস্তান। বাংলাদেশের নামটা পর্যন্ত থাকবে না, কারণ যারা এখন ক্ষমতার চালিকা শক্তি, তারা মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি। তারা 71 সালে পাকিস্তানের বাহিনীর ভারতের কাছে পরাজয়কে কোনো দিন মন থেকে মেনে নিতে পারেনি। তারা সুযোগ খুঁজছিল, সেই সুযোগ তারা পেয়েছে। তাই বাংলাদেশের যতটুকু ধর্মনিরপেক্ষতা বা গণতান্ত্রিক চরিত্র আছে, সেগুলোকে তারা ধ্বংস করে পুরোপুরি ইসলামী শাসন সেখানে কায়েম করতে চায়, শরিয়া কায়েম করতে চায়, এবং ধর্মীয় সংখ্যালঘুদের সেখান থেকে বিতরণ করে তাদের সম্পত্তি জোর করে দখল করতে চায়, শত্রু সম্পত্তি আখ্যা দিয়ে। এই হচ্ছে তাদের পরিকল্পনা। এই পরিকল্পনাকে রুখতে গেলে বিশ্বে জনমত গঠন করতে হবে। বাংলাদেশ বেয়াদবি করলে, যদি ভারতকে রক্তাক্ত করার চেষ্টা করে, তাহলে প্রয়োজনে সার্জিক্যাল স্ট্রাইকও করতে হবে। আমাদের নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব কিন্তু ভারত সরকারের। এবং ভারত জুড়েও প্রবল হচ্ছে জনমত যে বাংলাদেশের এই বেয়াদবিকে সহ্য করা যাবে না। এখনো পর্যন্ত ভারত সরকার পণ্য পাঠানো বন্ধ করেনি, ভিসা দিচ্ছে ছাত্রদের এবং চিকিৎসার জন্য। কিন্তু যেভাবে ভারতে বাংলাদেশ বিরোধী মনোভাব বাড়ছে, কতদিন এই সিদ্ধান্ত ভারত সরকার টিকিয়ে রাখতে পারবে সেটা নিয়েও প্রশ্ন হচ্ছে। আর অন্তর্বর্তী সরকার তো নির্বাচন করাতে চায় না, তারা চাইছে -4 ফর্মুলা। শেখ হাসিনা নেই, তার ছেলে আমেরিকায় থাকেন জয়, তারেক রহমান লন্ডন প্রবাসী, খালেদা জিয়া অসুস্থ, খালেদা জিয়া যদি একবার চিকিৎসার কারণে দেশে চলে যান, আর তারেক রহমানকে তিনি গ্রেনেড হামলায় অভিযুক্ত
মুক্ত হিসাবে মুক্তি পেয়েছেন, কিন্তু তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, সেই দুর্নীতির অভিযোগগুলো তোলা হয়নি। যদি না তোলা হয় তাহলে তারেক রহমান ফিরতে পারবেন না। তাহলে খালেদা জিয়া, তারেক রহমানও দেশের বাইরে, হাসিনা, সজীব ওয়াজেদ দেশের বাইরে, আওয়ামী লীগ বিএনপি পরিবার কেন্দ্রিক দল, অর্থাৎ সবাইকে সরিয়ে দাও, হেফাজত, জামাত, এনজিও, মৌলবাদীরা সরকার চালাবে, এটা কিন্তু ইউনূসের পরিকল্পনা। এই পরিকল্পনাটা আন্দাজ করেই সম্ভবত 10ই জানুয়ারি তারেক রহমান বাংলাদেশে ফিরবেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডনে গেছেন। 10ই জানুয়ারি তারিখটাও খুব তাৎপর্যপূর্ণ, কারণ ওই দিনই 290 দিন পাকিস্তানের কারাগারে কাটানোর পর মুজিব বাংলাদেশের মাটিতে ফিরেছিলেন 1972-এর 10ই জানুয়ারি। তারেক বোধহয় সেই তারিখটাকে মাথায় রেখেই 2025-এর 10ই জানুয়ারি বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করতে চাইছেন।